সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা আজ চিত্রার বিয়ে। আজ চিত্রাদের বাড়ির পরিস্থিতি খুবই অস্বাভাবিক, অথচ বাড়ির সবাই ভাব করছে যেন পরিস্থিতি স্বাভাবিক আছে। আজকের দিনটা আলাদা কোনো দিন না, অন্য আর 10টা দিনের মতোই। সবাই অভিনয় করে স্বাভাবিক থাকার প্রাণপণ চেষ্টা করছে। অভিনয় করে স্বাভাবিক থাকা ব্যাপারটা বেশ কঠিন। চিত্রাদের বাড়ির কেউই অভিনয়ে তেমন পারদর্শী না, কাজেই বাড়ির সবাইকে খানিকটা অস্বাভাবিক লাগছে। সবচেয়ে বেশি অস্বাভাবিক লাগছে চিত্রার মা শায়লা বানুকে। সামান্য কোনো উত্তেজনার বিষয় হলেই তার প্যালপিটেশন হয়, কপাল ঘামতে থাকে, ঘন ঘন পানির পিপাসা পায়। এই তিনটি এখন তার হচ্ছে, অথচ ভাব করছেন তার কিছুই হচ্ছে না। তার সামনে পিরিচে ঢাকা পানির গ্লাস, কিন্তু তিনি এখনো গ্লাসে চুমুক দেননি। তারা সবাই অপেক্ষা করছে একটা টেলিফোন কলের জন্য। চিত্রার মেজখালা উত্তরা থেকে টেলিফোনটা করবেন, বিশেষ খবরটা জানাবেন, ইয়েস অথবা নো। চিত্রার বিয়ের আলাপ আলোচনা চলছে। বরপক্ষের লোকজন 2 দফা মেয়ে দেখে গেছে, কিন্তু তাদের কথাবার্তা মোটেই স্পষ্ট না। হ্যাঁ না বলা দূরেই থাক, কোনো ইঙ্গিত পর্যন্ত তারা দিচ্ছে না। ছেলে সবার খুব পছন্দের, লম্বা, গায়ের রং বিলেতি সাহেবদের মতো, বাবা মার একমাত্র ছেলে, মেরিন ইঞ্জিনিয়ার। ছেলের বাবার ঢাকা শহরেই 3টে বাড়ি। তার চেয়েও আশ্চর্য কথা, তাদের নাকি লন্ডনেও একটা বাড়ি আছে। ছুটি কাটাতে তারা যখন লন্ডন যায় তখন হোটেলে ওঠে না, নিজেদের বাড়িতে ওঠে। ছুটি কাটাতে সবসময় যে তারা লন্ডন যায় তাও না। গত বছর গিয়েছিল অস্ট্রেলিয়ার সিডনিতে। বড় লোকদের 2টি ভাগ আছে, এক ভাগ হলো সিঙ্গাপুর মালয়েশিয়া গ্রুপ। ছুটি ছাটায় এরা সিঙ্গাপুর মালয়েশিয়ার বাইরে যেতে পারে না। আরেক ভাগ আমেরিকা লন্ডন গ্রুপ। চিত্রার যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে আমেরিকা লন্ডন গ্রুপের। সেই তুলনায় চিত্রারা কিছুই না। ঢাকা শহরে তাদেরও একটা বাড়ি আছে, দোতলা ফাউন্ডেশনের একতলা বাড়ি। এই বাড়ির জন্য ব্যাংক লোন আছে 20 লাখ টাকা। প্রতি 2 মাস পরে পরে ব্যাংক থেকে একটা চিঠি আসে। তখন চিত্রার মা শায়লা বানুর মুখ শুকিয়ে যায়। সংসার চালানো, ব্যাংকের লোন দেওয়া, 2 মেয়ের পড়াশোনা, সবই তার একার দেখতে হয়। চিত্রার বাবা চৌধুরী খলিলুর রহমান মোটেই সংসারী মানুষ না। তিনি এজি অফিসের বিল সেকশনের নিচের দিকের অফিসার। চাকরি শুরু করেছিলেন হেড অ্যাসিস্ট্যান্ট হিসেবে। 2টা প্রমোশন পেতে তার 20 বছর লেগেছে। অফিসে যাওয়া, অফিস থেকে ফেরা, মাঝে মধ্যে অফিস থেকে ফেরার পথে টুকটাক কাঁচা বাজার করা ছাড়া সংসারে তার কোনো ভূমিকা নেই। শায়লা বানু সংসারের এই অবস্থাতেও মোটামুটি ভেলকি দেখিয়েছেন। যাত্রা বাড়িতে 3.5 কাঠা জমির ওপরে বাড়ি করেছেন। রাজমিস্ত্রি ডেকে বাড়ি বানিয়ে ফেলা না, রীতিমতো আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করে বাড়ি বানানো। বাড়ির অর্ধেকটা ভাড়া দিয়েছেন, ভাড়ার টাকায় ব্যাংকের লোন শোধ দেওয়া হচ্ছে। তিনি নিজে এনজিওতে একটি চাকরি জোগাড় করেছেন। সন্ধ্যার পর তাকে কাজে যেতে হয়। বয়স্কদের নিরক্ষরতা দূর করার একটা প্রকল্পের তিনি শিক্ষিকা। এই চাকরিতেও তিনি খুব ভালো করছেন। শিক্ষিকা থেকে তিনি এখন হচ্ছেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর। এনজিওর বেতন ভালো। বেতনের একটি টাকাতেও তিনি হাত না দিয়ে সংসার চালানোর চেষ্টা করেন। টাকাটা জমা হচ্ছে মেয়েদের বিয়ের খরচের জন্য। তাছাড়া এই বাড়ি তার দোতলা করার ইচ্ছা। দোতলা হয়ে গেলে পুরো একতলাটা তিনি কোনো এনজিওকে ভাড়া দিয়ে দেবেন, সেরকম কথাও হয়ে আছে। তিনি যে অবস্থানে আছেন সেখান থেকে মেয়ের এত ভালো বিয়ে আশা করা ঠিক না। তিনি আশাও করেন না। চিত্রা খুবই সুন্দরী মেয়ে, কিন্তু গায়ের রং ময়লা। বাংলাদেশে মেয়েদের সৌন্দর্য বিচারে গায়ের রঙের ভূমিকাই প্রধান। গায়ের রং ধবধবে সাদা হলে টেরা চোখের মেয়ে, ভালো করে তাকালে যার নাকের নিচে সূক্ষ্ম গোঁফ দেখা যায়, তাকেও রূপবতী হিসেবে গণ্য করা হয়। শাশুড়ি পাড়া প্রতিবেশীকে খুব আগ্রহ করে বউ দেখাতে দেখাতে গোপন অহংকার নিয়ে বলেন, আমার বউয়ের গায়ের রংটা ময়লা,
খুব শখ ছিল, রং দেখে বউ আনবো। কি আর করা, সব শখ তো আর পূরণ হয় না। শায়লা বানুর সব শখই মনে হয় পূরণ হতে যাচ্ছে। খুবই আশ্চর্যজনকভাবে আমেরিকা লন্ডন গ্রুপের একজন পাত্রের সঙ্গে যোগাযোগ হয়েছে। চিত্রা কার্জন হল থেকে যাচ্ছিল ইউনিভার্সিটির লাইব্রেরিতে। এর আগের দিন বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে আছে। সে সাবধানে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ তার পাশ ঘেঁষে একটা পাজেরো জিপ গেল এবং তাকে পানিতে কাদায় মাখামাখি করে ফেলল। এরকম পরিস্থিতিতে গাড়ি কখনো দাঁড়ায় না, দ্রুত চোখের আড়ালে চলে যায়। চিত্রার ব্যাপারে সেরকম হলো না। গাড়ি একটু সামনে গিয়েই ব্রেক কষে দাঁড়ালো। গাড়ি যে চালাচ্ছিল সে নেমে এলো। অত্যন্ত সুপুরুষ একজন যুবক, গায়ের রং সাহেবদের মতো, উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, পরনে মার্ক অ্যান্ড স্পেন্সার কোম্পানির গাঢ় নীল ব্লেজার। যে নেমে এলো তার নাম আহসান খান, মেরিন ইঞ্জিনিয়ার। এই হলো যোগাযোগের সূত্র। এই যোগাযোগের মধ্যেও ভাগ্যের একটা ব্যাপার আছে বলে শায়লা বানু মনে করেন। বিয়ের ব্যাপারটা নাকি পূর্ব নির্ধারিত। শায়লা বানুর ধারণা আল্লাহ ঠিক করে রেখেছেন, এখানেই বিয়ে হবে। সে কারণেই চিত্রা কাদা পানিতে মাখামাখি হয়েছে। তবে তিনি ঠিক ভরসা পাচ্ছেন না। ছেলেপক্ষের মানুষরা হ্যাঁ না, মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে পছন্দ হয়নি, এসব কিছুই বলছে না। ছেলে যে খুব আগ্রহী, তার আগ্রহী বিয়ে হচ্ছে এরকমও মনে হচ্ছে না। ছেলে খুব আগ্রহী হলে টেলিফোন করত বা ইউনিভার্সিটিতে গিয়ে চিত্রার খোঁজ করত, তাও করেনি। বরং পাত্রপক্ষের মধ্যে কেমন গা ছাড়া ভাব। মেয়ে দেখতে অনেক মিষ্টি টিষ্টি নিয়ে আসে, এটাই নিয়ম। ওরা এনেছে একটা কেক, সোনারগাঁ হোটেলের দামি কেক। এটা অনেক দামি, তারপরেও তো কেক, বিশাল কোনো কেক না, 4 পাউন্ডের কেক। চিত্রা যখন চা নিয়ে ওদের সামনে গেল, তখন ছেলের মা হঠাৎ মোবাইল টেলিফোন নিয়ে অতি ব্যস্ত হয়ে পড়লেন। চিত্রার সঙ্গে কোনো কথাই বলল না, চিত্রার দিকে ভালো করে তাকালেনও না। কার সঙ্গে যেন বিরাট গল্প জুড়ে দিলেন, টেলিফোনেই হাসাহাসি। এমন কোনো জরুরি টেলিফোন নিশ্চয়ই না। বয়স্ক একজন ভদ্রলোক এসেছিলেন। তিনি ঘরে ঢোকার পর থেকেই গভীর মনোযোগ দিয়ে টাইমস পত্রিকা পড়া শুরু করলেন। পত্রিকা তিনি সঙ্গে করেই নিয়ে এসেছিলেন। চিত্রা তার সামনে চায়ের কাপ দিতেই তিনি বললেন, সরি, আমি চা কফি কিছুই খাই না, বলেই আবার টাইম পড়া শুরু করলেন। শায়লা বানু প্রচুর খাবার দাবারের আয়োজন করেছিলেন। ঘরে তৈরি পিঠা, চটপটি, সমুচা, পরোটা, মাংস, মিষ্টি, ফলমূল। এত খাবার দেখে অত্যন্ত ভদ্রতা করে বলা উচিত ছিল, এত আয়োজন? সেসব কিছুই না। ছেলের ছোট চাচা শুধু একটা পাটিসাপটা অর্ধেকটা নিলেন। হাত দিয়ে চাপ দিয়ে ভেতরের ক্ষীরটা বের করে খোসার অর্ধেকটা খেলেন। ছেলের মা শুধু 1 কাপ চা খেয়েছেন। চায়ের কাপ হাতে নিয়ে 2টা চুমুক দিয়ে কাপ নামিয়ে রাখলেন এবং আবারও মোবাইল টেলিফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। চিত্রা সম্পর্কে শায়লা বানুর অনেক কিছু বলার ছিল। কি বলবেন সব গুছিয়েও রেখেছিলেন। কথাগুলি এমনভাবে বলবেন যেন মেয়ের বদনাম করা হচ্ছে। আসলে বদনামের আড়ালে প্রশংসা। যেমন, আমার মেয়েটা খুবই খেয়ালি, তার খেয়ালির জন্য মাঝে মাঝে এমন বিরক্ত লাগে। এসএসসি পরীক্ষার 2 দিন আগে হঠাৎ সে সব বইপত্র গুছিয়ে তুলে ফেলল, আর পড়বে না। তার নাকি পড়া শেষ। আমি অনেক ধমকাধমকি করলাম, রাগারাগি করলাম, কিছুতেই বই খুলবে না। বই দেখলেই তার নাকি বমি আসে, বললে বিশ্বাস করবেন না। 1 মাস পরীক্ষা চলল, এই 1 মাস সে বই খুলল না। আমি তো ধরেই নিয়েছি এই মেয়ে পাশ করবে না। রেজাল্ট বের হলে দেখি 6টা লেটার পেয়েছে, আর 10-15 নাম্বার পেলে প্লেসেই থাকতো। পড়াশোনার এই অংশ বলার হবার পর গানের বিষয়টা নিয়ে আসবেন। মুখে বিরক্তি নিয়ে বলতেন, মেয়েটার গানের গলা এত ভালো, কিন্তু গান করবে না, তার নাকি ভালো লাগে না। টিচার রেখে দিয়েছি, সপ্তাহে 2 দিন আসে, সঙ্গে তবলচি। সে রেওয়াজ করবে না। গানের স্যারের সঙ্গে তার রাজ্যের গল্প, তবলচির সঙ্গেও গল্প।
একদিন দেখি সে তবলচির কাছ থেকে তবলা বাজানো শিখছে। মেয়ে মানুষ তবলা বাজাচ্ছে, দেখতে কেমন লাগে বলুন তো? টিভিতে যেদিন গানের অডিশন দিতে যাবে, আমি অফিস থেকে ছুটি নিয়েছি, মেয়ের সঙ্গে যাব। হঠাৎ সে বেঁকে বসলো, অডিশন দিতে যাবে না, তার নাকি ইচ্ছে করছে না। শেষ পর্যন্ত রাজি হলো, কিন্তু শর্ত দিয়ে দিল, বাড়িতে কোনো মেহমান এলে আমি বলতে পারবো না, চিত্রা মা, একটা গান শোনাতো। বলুন, এই মেয়েকে নিয়ে আমি কি করি? শেষ পর্যন্ত তার শর্তেই রাজি হলাম। প্রথম অডিশনেই পাশ করলো। সে এখন টিভিতে নজরুল গীতিতে এনলিস্টেড। প্রতি 3 মাসে একটা করে প্রোগ্রাম পায়। সেই প্রোগ্রামও সে মিস করে। গতবার প্রোগ্রামটা ইচ্ছে করে মিস করলো। সেদিন তার বান্ধবীর জন্মদিন। সে টিভিতে যাবে না, বান্ধবীর জন্মদিনে যাবে। শিল্পকলা একাডেমি থেকে টার্কিতে একটা গানের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছিল। সরকারি অনুষ্ঠানের কত সম্মান, অথচ কিছুতেই তাকে রাজি করাতে পারলাম না। এই গল্প শোনার পর ছেলেপক্ষের কেউ না কেউ অবশ্যই বলবে, বাহ, খুব তো গুণী মেয়ে, দেখি একটা গান শুনি। শায়লা বানু সেই ব্যবস্থাও করে রেখেছিলেন, তবলচি এনে রেখেছিলেন, সঙ্গে একজন বংশী বাদক। চিত্রা কোন গান গাইবে সেটাও ঠিক করে অনেকবার করে গাওয়ানো হয়েছে। পথ চলিতে যদি চকিতে, তবু দেখা হয় পরাণ প্রিয়। শায়লা বানু মেয়ের গান শোনানোর কোনো সুযোগই পেলেন না। গুছিয়ে রাখা কোনো কথাই কেউ শুনল না, বরং তাকে অত্যন্ত অপমানসূচক একটা কথা শুনতে হলো। ছেলের মা বললেন, আপনাদের বাথরুমটা একটু ব্যবহার করব। বলেই এক পা এগিয়ে থমকে দাঁড়িয়ে বললেন, বাথরুম পরিষ্কার আছে তো? অপমান গায়ে লাগারই কথা। শায়লা বানুর নিজের পরিষ্কারের বাতিক আছে। তিনি বাড়ি ছবির মতো গুছিয়ে রাখেন। তাকে কিনা বলা, বাথরুম পরিষ্কার আছে তো? ড্রয়িং রুমের সঙ্গের বাথরুমটা তিনি ঘষে ঘষে চকচকে করে রেখেছেন। বাথরুমের বেসিনের ওপর ছোট্ট টবে 4 ধরনের অর্কিড রেখেছেন। বাথরুমে এয়ার ফ্রেশনার দিয়েছেন। তার ধারণা, এই বাথরুম যত পরিষ্কার ছেলে পক্ষীয়দের কোনো বাথরুম এত পরিষ্কার না। শায়লা বানু শৌখিন মানুষ। তিনি তার বাড়ির সামনে গোলাপ বাগান করেছেন। এই বাগানে 40 ধরনের গোলাপ আছে। 3 রকমের বাগান বিলাস লাগানো হয়েছে। সেই গাছ বড় হয়ে বাড়ির ছাদ পর্যন্ত উঠেছে। বাড়ির সামনের একটা অংশ তিনি রেখেছেন রঙিন মাছের জন্য। ছোট্ট চৌবাচ্চা, পাড়টা মার্বেল দিয়ে বাঁধানো, চৌবাচ্চায় কিছু রঙিন গাছ। এই মাছের জন্য শায়লা বানুকে কম কষ্ট করতে হয় না। মাছের খাবার দিতে হয়, প্রতিদিন পানি পরিষ্কার করতে হয়, সন্ধ্যাবেলায় মাছগুলোকে চৌবাচ্চা থেকে তুলে জারে করে ঘরে নিয়ে আসতে হয়। এইসব ব্যাপারে বাড়ির কেউ যে তাকে সাহায্য করে তা নয়, বরং উল্টোটা। চিত্রার বাবা রাতের খাবার পর মাছের চৌবাচ্চার পাশে বসে সিগারেট খান এবং জ্বলন্ত সিগারেটের টুকরো চৌবাচ্চায় ফেলেন। এই নিয়ে কম রাগারাগি হয় না। একা তিনি কত দিক সামলাবেন। মেয়ের বিয়ে যদি শেষ পর্যন্ত ঠিক হয়ে যায়, তাহলেও বিপদ আছে। বিয়ের পুরো ব্যাপারটা তাকে একা সামাল দিতে হবে। ব্যাংকে টাকা আছে, তা দিয়ে বিয়ের খরচ উঠবে না, টাকা ধার করতে হবে। সাভারে 3 কাঠার একটা প্লট কেনা আছে, সেটা বিক্রি করতে হবে। জমি বিক্রি কেনার চেয়ে অনেক কঠিন। এই কাজটা তাকে একাই করতে হবে। টেলিফোন বাজছে। এটাই কি সেই বিশেষ টেলিফোন? শায়লা বানুর বুক ধক ধক করছে। তার হাতের কাছেই টেলিফোন। তিনি ধরলেন না। অবহেলার ভঙ্গিতে বললেন, মীরা, টেলিফোনটা ধর তো। মীরা তার দ্বিতীয় মেয়ে, এবার এসএসসি দিয়েছে। তিনি মেয়ে, ভাগ্যে ভাগ্যবতী। তার এই মেয়েটি রূপবতী। সবচেয়ে বড় কথা, এর গায়ের রং ভালো। এর বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। শায়লা বানু 2 মেয়ের কথা ভেবে তৃপ্তির নিঃশ্বাস ফেলেন। মেয়েরা তার বাবার রূপ পেয়েছে। মেয়েদের বাবা যৌবনে অসম্ভব রূপবান ছিলেন। শায়লা বানুর বাবা ছেলের রূপ দেখেই মুগ্ধ হয়েছিলেন। শুধুমাত্র তার আগ্রহেই বিয়েটা হয়। শায়লার বিয়েতে মত ছিল না। বিএ পাশ একটা ছেলে, চাকরি নেই, পরিবারের অবস্থা ভালো না।
কার সঙ্গে কিসের বিয়ে? কিন্তু শায়লার বাবার এক কথা, আমি আমার জীবনে এত সুন্দর ছেলে দেখিনি। এই ছেলে হাতছাড়া করা যাবে না। আমার পরিবারে রূপ নেই। এই ছেলে রূপ নিয়ে আসবে। শায়লার বাবা তার রূপবান জামাইয়ের পরিণতি দেখে যেতে পারেনি। শায়লার বিয়ের ১ সপ্তাহের মধ্যেই তিনি মারা যান। মৃত্যুর সময় তার রূপবান জামাই পাশেই ছিল। অত্যন্ত সুপুরুষ একজন যুবক। ছেলের দিকে তাকিয়ে তার আনন্দময় মৃত্যু হয় বলে শায়লার ধারণা। শায়লা মীরার দিকে তাকিয়ে আছে। মীরা টেলিফোনে কেমন যেন মাথা নিচু করে কথা বলছে। তার মুখ লালচে দেখাচ্ছে। ভালো লক্ষণ না। প্রেম প্রেম খেলা না তো? সেরকম কিছু হলে শুরুতেই খেলা বন্ধ করতে হবে। শায়লা বললেন, কার টেলিফোন? মীরা হাত থেকে রিসিভার চেপে ধরে বললেন, আমাদের ক্লাসের একটা মেয়ে। কথা বলতে গিয়ে তার গলা কেঁপে গেল। চোখে দৃষ্টি নেমে গেল। মেয়েটার নাম কি? ইতি। ওদের বাসা কোথায়? মগবাজার। বাবা কি করেন? কাস্টমসে চাকরি করেন। শায়লা বানু এতগুলো প্রশ্ন করলেন জানার জন্যই যে মীরা আসলেই কোনো মেয়ের সঙ্গে কথা বলছে নাকি কোনো ছেলের সঙ্গে। ছেলের সঙ্গে কথা বললে এত দ্রুত প্রশ্নের জবাব দিতে পারত না। গন্ডগোল করে ফেলত। সবচেয়ে ভালো হতো যদি তিনি বলতেন, দেখি টেলিফোনটা দে তো, আমি একটু ইতির সঙ্গে কথা বলি। এটা করা ঠিক হবে না, বাড়াবাড়ি হয়ে যাবে। তবে তিনি যে প্রশ্নগুলো করেছেন সেগুলি কাজে লাগবে। দিন 10 পর প্রশ্নগুলি আবার তিনি মীরাকে করবেন। ইতিদের বাসা যেন কোথায়? ইতির বাবা কি করেন? ইতি বলে সত্যিই যদি কেউ থেকে থাকে তাহলে মীরা ঠিকঠাক প্রশ্নের জবাব দেবে। আর ইতি কোনো বানানো বান্ধবী হলে উত্তর দিতে গিয়ে জট পাকিয়ে ফেলবে। মীরা, টেলিফোনটা রাখতো, জরুরি কল আসবে। লাইন বিজি রাখলে চলবে না। মীরা ঝট করে টেলিফোন রেখে ঘর থেকে বের হয়ে গেল। শায়লাও বের হলেন। বাগানের ফুল গাছে পানি দেবেন। বাগান বিলাসে শুঁয়োপোকা হয়েছে। গাছে ওষুধ দেবেন। টেলিফোনটা এর মধ্যে চলে আসার কথা। এখনো আসছে না কেন বুঝতে পারছে না। তাহলে কি ওরা না বলে দিয়েছে? বড় আপা লজ্জায় পড়ে দুঃসংবাদটা দিচ্ছেন না। চিত্রা মাছের চৌবাচ্চার কাছে বসে আছে। তাকে খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে না। সে খুব আগ্রহের সঙ্গে মাছ দেখছে। মাকে বারান্দায় আসতে দেখে চিত্রা বলল, মা, তোমার জন্য 3টা দুঃসংবাদ আছে। একটা ছোট, একটা মাঝারি এবং একটা বড়। কোন দুঃসংবাদটা আগে শুনতে চাও? শায়লা বিরক্ত গলায় বললেন, যা বলার সহজ স্বাভাবিকভাবে বলবি, পেঁচিয়ে কথা বলবি না। ছোট বড় মাঝারি দুঃসংবাদ আবার কি? মেজাজ খারাপ কেন মা? মেজাজ খারাপ না, পেঁচানো কথা শুনলে আমার রাগ লাগে। মেজাজ খারাপ থাকলে নর্মাল কথা শুনতেও রাগ লাগে। আর যদি মেজাজ ভালো থাকে তাহলে পেঁচানো কথা শুনলেও মনে হয়, বাহ, সাধারণ কথাকেই মেয়েটা কি সুন্দর করে পেঁচিয়ে বলেছে। আমার মেয়ে প্যাচকুমারী। যাই হোক, দুঃসংবাদগুলি মনের ক্রমানুসারে বলছি। সবচেয়ে কম দুঃসংবাদ হলো মাছের চৌবাচ্চায় 2টা সিগারেটের টুকরো ভাসছে। তার চেয়েও হাই ডোসের দুঃসংবাদ হলো একটা মরা মাছ ভেসে উঠেছে। এখন শোনো সবচেয়ে খারাপ দুঃসংবাদটা। সবচেয়ে খারাপ সংবাদ হলো চিত্রা কথা বলা বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে রইল। বলে ফেল, চুপ করে আছিস কেন? দুঃসংবাদ আস্তে আস্তে দিতে হয়, এই জন্যই চুপ করে আছি। যাই হোক, বলেই ফেলি। বড় খালা বিয়ের যে খবরটা দেবেন বলেছেন সে খবরটা হলো, না, ওরা তোমার বড় মেয়ের ব্যাপারে ইন্টারেস্টেড না। সোনারগাঁ হোটেলের থেকে আনা 4 পাউন্ডের কেকের টাকাটা ওদের পানিতে গেছে। তুই কি করে জানলি? যেভাবেই হোক জেনেছি। বড় খালা দুপুরেই খবর পেয়েছেন। খবরটা দিতে তার কষ্ট লাগছে বলে তিনি দিচ্ছেন না। তুই কখন জেনেছিস? আমিও তখনই জেনেছি। কিভাবে জেনেছিস? চিত্রা হাসি মুখে বলল, মা, তুমি কি ভুলে গেছো যে আমার একটা মোবাইল টেলিফোন আছে? তোকে কে খবর দিয়েছে? কে দিয়েছে এটা ইম্পর্টেন্ট না, খবরটা কি সেটা ইম্পর্টেন্ট। মা, শোনো, মরা মাছটা এখন কি করবে? শায়লা তিক্ত গলায় বললেন, মরা মাছ আমি কি করব মানে?
মরা মাছ মানুষ কি করে? চিত্রা বলল, রান্না করে খাই এইটুকু জানি। এই মাছ তুমি নিশ্চয়ই রান্না করবে না? চিত্রা, তুই ঢং করছিস কেন? তোর ঢংটা তো আমি বুঝতে পারছি না। বরপক্ষের ওরা না করেছে, তার জন্য তোকে ঢং করতে হবে কেন? তুমি খুবই মন খারাপ করে আছো। তোমার মন খারাপের ভাবটা কমানোর জন্য ঢং করছি। শায়লা পানির ঝাঁঝরি হাতে নিয়ে গাছে পানি দিতে লাগলেন। তার রীতিমতো কান্না পাচ্ছে। তিনি ধরেই নিয়েছিলেন বিয়েটা হবে। বিয়ের পর মেয়ে জামাই হানিমুন করতে যাবে ইউরোপে। মানুষকে এই খবরটা দেওয়াতেও তো আনন্দ। দুঃখী দুঃখী মুখ করে বলা, মনটা খুব খারাপ। মেয়ে জামাই হানিমুন করতে ইউরোপ যাচ্ছে। সুইজারল্যান্ডে হানিমুন করবে, সেখান থেকে ফ্রান্স আর ইতালি হয়ে দেশে ফিরবে। মেয়েটাকে এতদিন দেখব না ভেবেই কেমন যেন লাগছে। আমি ওদের বললাম, তোরা দেশে হানিমুন কর। দেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে যা। কক্সবাজার যা, টেকনাফ যা, কুয়াকাটা যা। সমুদ্র ভালো না লাগলে রাঙামাটি যা, জাফলং যা। দুজনের মধ্যে ভালোবাসা থাকলে চাঁদপুরেও সিঙ্গাপুর হয়। এইসব কিছুই বলা যাবে না। সাধারণ কোনো একটা ছেলের সঙ্গে চিত্রার বিয়ে হবে, যে নতুন বউকে নিয়ে রিকশায় শ্বশুর বাড়িতে আসবে। রিকশা ভাড়া কমানোর জন্য রিকশাওয়ালার সঙ্গে চেঁচামেচি করবে। চিত্রা মার দিকে তাকিয়ে বলল, মা, শুধু শুধু গাছে পানি দিচ্ছ। আকাশে কি রকম মেঘ করেছে দেখো, এক্ষুনি বৃষ্টি নামবে। শায়লা জবাব দিলেন না। চিত্রা বলল, মা, আমার একটা অনুরোধ রাখবে প্লিজ? স্কলারশিপের 1500 টাকা আমার কাছে আছে। চলো সবাই মিলে বাইরে খেতে যাই, ফুর্তি করে আসি। তুমি মুখ ভোতা করে আছো, দেখতে অসহ্য লাগছে। আমার মাথা ধরেছে, আমি কোথাও যাব না। চিত্রা বলল, মা শোনো, ওরা 3বার করে আমাকে দেখে গিয়ে জানিয়েছে মেয়ে পছন্দ হয়নি। আমি কি পরিমাণ অপমানিত হয়েছি তুমি বুঝতে পারছো না? তুমি মন খারাপ করে আমার অপমানটা আরো বাড়াচ্ছ। হাত মুখ ধুয়ে একটা ভালো শাড়ি পরে চলো, হইচই করে আসি। বললাম তো আমার মাথা ধরেছে। তাছাড়া চাইনিজ ফুড আমার ভালোও লাগে না। যাবে না? না। চিত্রা চিন্তিত গলায় বলল, মা, আরও একটা দুঃসংবাদ আছে। তোমার মাছদের মধ্যে মড়ক লেগেছে। আরেকটা মাছ মারা গেছে। দাড়িওয়ালা একটা গোলফিশ ছিল না, ওইটা। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। এখনো শায়লা বানু গাছে পানি দিয়েই যাচ্ছেন। ঘরে টেলিফোন বাজছে। শায়লার তাতে কোনো ভাবান্তর হচ্ছে না। অথচ কিছুক্ষণ আগেই টেলিফোনের শব্দ শুনলে তিনি চমকে উঠেছিলেন। মীরা বারান্দায় এসে অবাক হয়ে বলল, মা, তুমি বৃষ্টির মধ্যে গাছে পানি দিচ্ছ কেন? শায়লার পানির ঝাঁঝরি নামিয়ে রাখলেন। মীরা বলল, বড় খালা টেলিফোন করেছেন, তোমাকে চায়। শায়লা পানির ঝাঁঝরি রেখে উঠে এলেন। একটু সময় পেলে ভালো হতো, মেজাজ ঠিক করা যেত। গলার স্বর শুনে বড় আপা যেন বুঝতে না পারে সে মন খারাপ করেছে। হ্যালো বড় আপা, কেমন আছো? ভালো আছি। তোর গলায় এরকম শোনাচ্ছে কেন? অসুখ নাকি রে? ঠান্ডা লেগেছে, একটু জ্বর জ্বরও আছে। মেয়ের এত বড় শুভ সংবাদ, আর তুই কিনা ম্যাদামারা হয়ে আছিস? শায়লার বুক ধক করে উঠল। মেয়ের এত বড় শুভ সংবাদ মানে কি? হ্যালো শায়লা, এদিকে আমার বিপদটা শোন। আমার সমস্যা তো জানিস, কিছু হলেই নফল নামাজ মানত করে ফেলা। আমি 50 রাকাত নফল নামাজ মানত করেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে 50 রাকাত নামাজ পড়া কি সহজ কথা? শায়লার মাথা ঝিমঝিম করছে। সংবাদ কি শুভ? তাহলে চিত্রা এসব কি বলল? চিত্রার বড় খালা হড়বড় করে কথা বলছে। তার মুখ ভর্তি পান। সব কথা পরিষ্কার বোঝাও যাচ্ছে না। তিনি বললেন, ছেলেপক্ষ কি বলেছে সব তো ডিটেলস চিত্রাকে বলেছি। ওরা 2টার সময় টেলিফোন করেছে। মেয়ে তাদের খুবই পছন্দ। বিয়ের তারিখ করতে চায় সেপ্টেম্বরের 7। ছেলে বিয়ের পর হানিমুন যাবে অস্ট্রেলিয়ার সিডনিতে। চিত্রার পাসপোর্ট আছে কিনা, না থাকলে ইমিডিয়েটলি করাতে বলল। আগামী বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় এঙ্গেজমেন্ট করাতে চায়। কোনো সমস্যা আছে কিনা জানতে চাইল। আমি তোর সঙ্গে কথা না বলেই বলে দিয়েছি সমস্যা নেই। সমস্যা আছে? না, কিসের সমস্যা? ওরা 10-15 জন আসবে। মেয়েকে রিং পরিয়ে দেবে। ওই রিং আবার আসছে ইংল্যান্ড থেকে। চিত্রার আঙুলের মাপ চেয়েছে। কাল সকালের মধ্যে আঙুলের মাপ লাগবে। তোর মেয়ে রাজকপালী।
এখন আল্লাহ আল্লাহ করে ছোটটাকে পার করতে পারলে তুই একেবারে ঝাড়া হাত পা। শোন শায়লা, আমি কাল সকালে নিজে এসে আঙুলের মাপ নেব। চিত্রাকে বলে রাখবি ও যেন আমি না আসা পর্যন্ত বাইরে না যায়। এই কয়দিন ওর ইউনিভার্সিটি বন্ধ, ও ঘরে বসে থাকবে। শায়লা টেলিফোন নামিয়ে রেখে মাছের চৌবাচ্চার কাছে গেলেন। 2টা মাছ মরে ভেসে থাকার কথা, কোনো মাছ মরে ভেসে নেই। শায়লার চোখের পানি এসে যাচ্ছে। বৃষ্টি ভালোই পড়ছে, আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে পুরোটা ভিজে যেতে হবে। চিত্রা দরজা ধরে দাঁড়িয়েছে, সেখান থেকে চেঁচিয়ে বলল, মা, তুমি কি মত পাল্টেছ? আমরা কি আজ বাইরে খেতে যাব? শায়লা বললেন, হ্যাঁ যাব। তুই মিথ্যে কথাগুলো কেন বললি? চিত্রা বলল, তুমি এত আপসেট হয়েছিলে দেখে মজা লাগলো। তুমি সত্যটা জেনে যাতে অনেক বেশি আনন্দ পাও সেজন্যই মিথ্যেটা বানিয়ে বললাম। মা, তুমি তো ভিজে যাচ্ছ, উঠে আসো। শায়লার বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে। তার মনে হচ্ছে তিনি কৈশোরে ফিরে গেছেন। তখন তারা থাকতেন ময়মনসিংহে। বৃষ্টি নামলেই বৃষ্টিতে ভেজা ছিল তার প্রধান শখের একটি। ময়মনসিংহ শহর থেকে চলে আসার পর আর ইচ্ছে করে বৃষ্টিতে ভেজা হয় না। বৃষ্টি আসার মুখে চিত্রার বাবা নিউ মার্কেটের কাঁচা বাজারে ঢুকে পড়লেন। কাঁচা বাজারে ঘুরতে তার ভালো লাগে। প্রথম কিছুক্ষণ তিনি সবজি দেখলেন, কলার থোর হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন। একটা পাতা উঁচু করে ভেতরটা দেখেন, ফুলগুলো সোনালি আছে কিনা। থোর কেনার সময় এটাই বিবেচ্য। সজনে ডাঁটা হাতে নিয়ে দোকানি দেখতে না পায় এমনভাবে পুট করে সজনে ডাঁটার মাথা ভেঙে গন্ধ শোকেন। গাছ থেকে সদ্য পেরে আনা ডাঁটার ঘ্রাণ এরকম, আর 7 দিনের বাসি চিমসে ধরা সজনের ঘ্রাণ অন্যরকম। তার আগ্রহ সবচেয়ে বেশি ক্যাপসিকামে। এই সবজি তিনি আগে কখনো খাননি। মরিচ মরিচ গন্ধ, আবার ঠিক মরিচও না। তিনি কাঁচা বাজারে যখনই ঢোকেন তখনই এই সবজিটা কিনতে ইচ্ছে করে। 15 টাকা পিসের সবজি কেনা সম্ভব হয় না। তার চেয়েও বড় ভয় শায়লা রাগ করবে। নতুন কিছু নিয়ে গেলেই শায়লা রাগ করে। একবার তিনি 1 কেজি মেঠে আলু নিয়ে গেলেন। শায়লা বলল, কি এনেছো এটা তুমি? জিনিসটা কি? দেখতে কত কুৎসিত। তিনি মিনমিনে গলায় বললেন, মেটে আলু। মেটে আলুর নাম জীবনে শুনিনি। এটা কি বস্তু? জংলি আলু, চাষ করতে হয় না, বনে বাজারে আপনাতেই হয়, খেতে দারুণ। আমাদের জংলি আলু খেতে হবে কেন? আমরা কি জংলি? উদ্ভট কিছু দেখলেই কিনে ফেলতে হয়। কি একটা জিনিস নিয়ে এসেছো, কালো ছাতা পড়ে আছে। তোমার মেয়েরা তো জংলি জিনিস কখনোই খাবে না। আমার জন্য আলাদা করে একটু রান্না করে দিও। তোমার জন্য আলাদা রান্না? এক বাড়িতে 2 রকমের রান্না, ভাবতেও খারাপ লাগে না? একজন উর্দি পরা বাবুর্চি রেখে দাও, যে তোমার রান্না বান্না করবে। জংলি আলু কিনবে, জংলি মোড়ক কিনবে। বাজারে জংলি মোড়ক পাওয়া যায় না? মেটে আলু বাড়িতে রান্না হয়নি। রান্নাঘরের এক কোণায় কিছুদিন আলুগুলো পড়ে রইল। তারপর সেখানেই চারা গজিয়ে গেল। সোনালি এবং সবুজ রঙের গাছ প্রতিদিন একটু একটু করে বাড়ছে। দেখার মতো দৃশ্য। রহমান সাহেব প্রতিদিন অফিসে যাওয়ার আগে টুক করে রান্নাঘরে ঢুকে দেখে আসতেন। একসময় তিনি বাড়ির পেছনে চারা গাছগুলো পুঁতে দিলেন। গাছ যদি হয় মন্দ কি, গাছের জন্য আলাদা যত্ন করতে হবে না। জংলি গাছ, এদের যত্ন লাগে না। শায়লার নজরে হয়তো পড়বে না। বাড়ির পিছন থেকে তার তেমন যাওয়া হয় না। একবার তিনি 1 ডজন কুমড়ো ফুল নিয়ে আনলেন। কুমড়োর ফুল সচরাচর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও নেতিয়ে থাকা ফুল পাওয়া যায়। সেদিনের ফুলগুলো ছিল টাটকা, মনে হচ্ছিল কিছুক্ষণ আগে গাছ থেকে পাড়া হয়েছে। ফুলের বোটায় কষ লেগে আছে। শায়লা দেখে ভুরু কুঁচকে বললেন, ফুল দিয়ে কি করতে হবে? বড়া বানিয়ে খাওয়াতে হবে? রহমান সাহেব নিচু গলায় বললেন, কুমড়ো ফুলের বড়া অতি সুখাদ্য, টাটকা টাটকা ভেজে দিও, তোমার মেয়েরা পছন্দ করবে। শায়লা বিরক্ত গলায় বললেন, ঘরে বেসন নেই, এইসব যন্ত্রণা কেন করো? ফুল খাওয়ার দরকার কি? ফুল দেখার জিনিস। সেই ফুল খেয়ে ফেলতে হবে কেন? ফুলের বড়া ডোবা তেলে ভাজতে হয়। কি পরিমাণ তেল লাগে সেটা জানো? আমি প্রাণপণ চেষ্টা করছি খরচ কমাতে, আর তুমি চেষ্টা করছো কিভাবে খরচটা 3 গুণ করা যায়। রহমান সাহেব বেসন কিনে আনলেন, তেল কিনে আনলেন। এত আয়োজনে সেই ফুল শেষ পর্যন্ত ভাজা হলো না।
শায়লা ফুল ধুতে গিয়ে দেখেন ফুলের ভেতর থেকে হলুদ পোকা বের হচ্ছে। তিনি তৎক্ষণাৎ বুয়াকে বললেন ফুলগুলো ফেলে দিয়ে আসতে। রহমান সাহেব আজ আর সবজি বাজারে গেলেন না, সরাসরি মাছের এলাকায় চলে গেলেন। কত রকমের মাছ সাজানো, দেখতেই ভালো লাগে। মেয়েরা যেমন শাড়ি গয়নার দোকান ঘুরে বেড়াতে পছন্দ করে, সুন্দর কোনো শাড়ি দেখলেই বলে এই শাড়িটা নামান তো, জমিনটা দেখি। রহমান সাহেবও তাই করেন। নতুন কোনো মাছ দেখলেই খুব আনন্দের সঙ্গে হাতে নেন। রহমান সাহেবের রামসোস মাছের দাড়িতে হাত বোলাতে তার ভালো লাগে। টাটকা বোয়াল, মুখটা লাল, মনে হয় এইমাত্র ঠোঁটে লিপস্টিক দিয়েছে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো একটা দৃশ্য। টাটকা বাছা মাছ দেখে মনে হয় রূপার পাত, কেমন ঝকঝক করে। রহমান সাহেব আজ এসেছেন মাছ কিনতে, দেখতে না। অনেকদিন থেকেই তার একটা ভালো ইলিশ মাছ কেনার শখ। গোল সাইজের মাঝারি ইলিশ, চোখে ঈষৎ লাল রঙের ছোপ। বরিশালের ইলিশ না, পদ্মারও ইলিশ না, চাঁদপুরের ইলিশ। পদ্মার ইলিশ খুব সুস্বাদু বলে যে কথাটা প্রচলিত, এইটা ঠিক নয়। এখন স্বাদের ইলিশ চাঁদপুরের ইলিশ। রহমান সাহেবের বাড়িতে এই মাছটা রান্না হয় না, কারণ চিত্রা ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারে না। গায়ে জ্বর নিয়ে একবার ইলিশ মাছ খেয়ে বমি করেছিল। তারপরেই মাছের গন্ধটা তার মাথায় ঢুকে গেছে। সে বলে দিয়েছে যদি ইলিশ মাছ রাখতেই হয়, সে যখন বাসায় থাকবে না তখন যেন রান্না হয়। শায়লা বাড়িতে এই মাছ আনাই বন্ধ করে দিয়েছেন। সিজনের জিনিস সিজনে খেতে হয়। কমলার সিজনে একটা কমলার কোয়া হলেও মুখে দিতে হয়। জলপাইয়ের সিজনে লবণ মাখিয়ে একটা জলপাই খেতে হয়। বর্ষা হলো ইলিশের সিজন। বর্ষায় সর্ষে বাটা দিয়ে একবার ইলিশ না খেলে কিভাবে হয়? তবে ভালো ইলিশ এখন 400-500 টাকার কমে পাওয়া যায় না। আজ এই টাকার ব্যবস্থাটাও হঠাৎ করেই হয়ে গিয়েছে। রহমান সাহেব তার অফিসের ড্রয়ারে খুচরো টাকা রাখেন, বেশি না, সামান্যই। 2 টাকার কিছু নোট, 10-5 টাকার কয়েকটা নোট। সেখান থেকে সিগারেট কেনার টাকা দিতে গিয়ে দেখেন 500 টাকার একটা দলা পাকানো নোট। তিনি নিজেই দলা পাকিয়েছেন। মানিব্যাগ থেকে টাকা বের করে দলা পাকানো তার স্বভাব। মাঝে মাঝে কাজটা করেন, কেন করেন তিনি নিজেও জানেন না। তিনি দলা পাকানো নোট নিয়ে সোজা করে দেখেন একটা 500 টাকার নোট। ইলিশ মাছ কেনার চিন্তাটা তখনই তার মাথায় আসে। মাছ কিনতে হবে, সরিষা কিনতে হবে। পুরনো সরিষার ঝাঁজ বেশি, কিন্তু তিতকুটে ভাব আছে। নতুন সরিষা কিনতে হবে। কাঁচামরিচ কিনতে হবে। রান্নার সময় দেখা যাবে বাসায় কাঁচামরিচ নেই। পুঁই শাকের বড় পাতা পাওয়া গেলে খুব ভালো হয়। ইলিশের পাতুরি রান্না করা যায়। তার অতি প্রিয় খাবারের মধ্যে এটি একটি। এক হালি কাগজি লেবুও কেনা দরকার। কাগজি লেবুর সুঘ্রাণ মিশিয়ে পাতুরি খাবার আনন্দই আলাদা। সব বাজার সারতে রাত 9টা বেজে গেল। রহমান সাহেবের মনে হলো এত রাতে ইলিশ মাছ নিয়ে গেলে রান্না হবে না। শায়লা অবশ্যই মাছটা ফ্রিজে রেখে দেবেন। তার সময় সুযোগ অনুসারে ফ্রিজ থেকে বের হবে। রহমান সাহেব ঠিক করলেন তিনি মাছটা নিয়ে তার ছোট বোন ফরিদার বাসায় চলে যাবেন। সে থাকে কলা বাগানে। তার হাতের রান্না খুবই ভালো। তাকে বললেই হবে তোর জন্য মাছ এনেছি, তুই তো পাতুরি খুব ভালো রান্না করিস, দেখি রান্না কর। সরিষা কাঁচামরিচ সবই আছে, পুঁই পাতাও এনেছি। ফরিদা খুব আনন্দ করে আগ্রহ সহকারে রান্না করবে এবং বলবে ভাইয়া খেয়ে যাও, না খেয়ে গেলে রান্না করা মাছ আমি নর্দমায় ফেলে দেব, তোমার চোখের সামনেই ফেলবো, আমাকে তো তুমি চেনো না। তিনি বিড়বিড় করে বললেন বাড়িতে রান্না করেছে, ওরা না খেয়ে বসে থাকবে। ফরিদা বলবে থাকুক না, না খেয়ে বসে। একবেলা বোনের সঙ্গে খেলে ভাবে কি তোমাকে শাস্তি দেবে, কান ধরে ওঠবস করাবে? বোনের কথায় না পেরে তিনি নিতান্ত অনিচ্ছায় রাজি হবেন। বলবেন আচ্ছা ঠিক আছে, খেয়েই যাই। বৃষ্টিতে ভিজতে ভিজতে তিনি ফরিদার বাসায় উপস্থিত হলেন। ফরিদা গরম চাদর গায়ে দিয়ে দরজা খুলল। তার চোখ মুখ লাল, চুল উস্কো খুস্কো। তিনি বললেন কি হয়েছে রে? ফরিদা বলল জ্বর এসেছে, সকাল থেকে বুকে ব্যথা। ওকে বললাম ডাক্তারের কাছে নিয়ে যাও। ও বলল ডাক্তারেরা বিকালে চেম্বারে বসে, আমি সন্ধ্যাবেলা নিয়ে যাব। এখন বাজে 9:30। সাহেব এখনো ফেরেন নাই। বুকে ব্যথা কি বেশি? দুপুরে বেশি ছিল, এখন কম। পানি খেলে ব্যথাটা কমে।
4-5 বালতি পানি খেয়ে ফেলেছি। জহির গেছে কোথায়? মনে হয় তাস খেলতে গেছে। তাসের নেশা ধরেছে। রোজ সন্ধ্যায় বন্ধুর বাসায় তাস খেলতে যায়। আমার ধারণা পয়সা দিয়ে খেলে। বলিস কি? ফরিদা কাঁদো কাঁদো গলায় বলল, কত রকম যন্ত্রণার মধ্যে যে আছি তোমাকে কি বলবো, বলতেও লজ্জা লাগে। ব্যাগে কি মাছ? রহমান সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তুই ইলিশ মাছ ভালো রাঁধিস, তোর জন্য একটা মাছ নিয়ে এলাম। মাছটা টাটকা, এক্ষুনি রেঁধে ফেল। টাটকা মাছের স্বাদই অন্যরকম। এখন মাছ রাখতে পারবো না ভাইয়া, রান্না বান্না আমার মাথায় উঠেছে। কত কিছু যে ঘটছে তুমি তো জানোই না। বাবুর বাবাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, এক রাত ছিল হাজতে। বলিস কি? হ্যাঁ, রিকশা করে যাচ্ছিল। পেছন থেকে একটা প্রাইভেট কার এসে রিকশা ধাক্কা দেয়। সে রিকশা থেকে নেমে তার স্বভাব মতো গাড়ির ড্রাইভারকে টেনে বের করে চড় থাপ্পড় দেয়। গাড়িটা হলো সরকারি দলের এমপির। এমপি সাহেবের শালা গাড়িতে বসেছিল। বুঝতেই তো পারছো, এমপির শালা তো সহজ জিনিস না। এদের হম্বিতম্বি হয় মন্ত্রীদের মতো। এমপির শালার কারণে পুলিশ বাবুর বাবাকে অ্যারেস্ট করে হাজতে নিয়ে গেল। জননিরাপত্তা আইনের মামলা দিয়ে দিল। এমন অবস্থা। শেষে মন্ত্রী টন্ত্রী ধরে ছাড়া পেয়েছে। গাড়ির ওই ড্রাইভারের পায়ে ধরে তাকে মাফ চাইতে হয়েছে। কি লজ্জা বলো তো ভাইয়া? লজ্জা তো লজ্জা তো বটেই। তোর শরীরটা খারাপ, তুই বিশ্রাম কর, আমি উঠি। চা না খেয়ে যেতে পারবে না। চা খাও, আরেকদিন এসে খাবো। আচ্ছা ঠিক আছে, আরেকদিন এসে খেও। এখন বলছি বসো। তোমার মেয়ের বিয়ের কথাবার্তা নাকি হচ্ছে? জানি না তো। কি বলো জানি না? জানো ঠিকই, বলবা না। তোমাদের কি ধারণা আমাদের বললে বিয়ে ভাঙিয়ে দেব? ছি ছি, কি বলছিস তুই? কিছু মনে করো না ভাইয়া, যা বললাম মনের দুঃখে। তোমাদের কোনো ব্যাপারেই তো এখন আমরা নেই। বাবুর জন্মদিন করলাম, ভাবিকে তোমার 2 মেয়েকে আমি নিজে বলে এলাম। তুমি ঠিকই এলে, ভাবি এলো না। মেয়ে দুটোকে পাঠাতে পারতো, তাও পাঠালো না। হয়তো আমার মেয়ের তোমার মেয়ের বিয়েতে হয়তো আমরা দাওয়াতও পাবো না। বাবুর বাবা গরিব তো, এই জন্য এত অবহেলা। বড়লোক হতো, কাজেরও গাড়ি থাকতো, ঠিকই ভাবি 2 মেয়েকে নিয়ে বাবুর জন্মদিনে আসতো। ভাইয়া আমার কথায় রাগ করছো না তো? না, রাগ করছি না। রাগ করলেও আমার মনের কথা আমি বলবোই। নিজের ভাইকে না বললে কাকে বলবো? ভাইয়া, চিত্রার যে ছেলের সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে নাকি বিরাট মালদার পার্টি, জাহাজের মালিক, বিদেশেই থাকে। হঠাৎ হঠাৎ দেশে আসে। আমি কিছুই জানি না। ফরিদা, আজকে উঠি। আমার শরীরটাও ভালো না। কি হয়েছে তোমার? মাঝে মাঝে মাথায় খুব যন্ত্রণা হয়। তোমাকে দেখেই মনে হচ্ছে শরীর খারাপ। চুল সব পেকে গেছে। তুমি বুড়ো হয়ে গেছো। ভিটামিন খাও ভাইয়া। বাবুর বাবা রোজ সকালে কি একটা ভিটামিন খায়। ওর স্বাস্থ্য দেখো কত ভালো। এমপির শালা ড্রাইভারকে এক থাপ্পড় দিয়েছিল, এতেই ড্রাইভারের গাল বেঁকে গেছে। রহমান সাহেব হাসলেন। ফরিদা রাগী গলায় বলল, তুমি হাসবে না। হাসির কোনো কথা না। আমি ভিটামিন ফাইলটা নিয়ে আসছি, তুমি নিয়ে যাও। ওকে বলবো আরেক ফাইল কিনে নিতে। লাগবে না, তুই নাম বল, আমি কিনে নেব। তুমি জন্মেও কিনবে না। তোমাকে আমি চিনি না। ফাইলটা নিয়ে যাও। ফরিদা ভিটামিনের ফাইল এনে রহমান সাহেবের হাতে দিতে দিতে বলল, ভাইয়া তুমি এতক্ষণ ছিলে, একবারও তো বাবুর খোঁজ করলে না। অথচ এই ছেলেটা বড় মামা বলতে পাগল। বাবু ঘুমোচ্ছে নাকি? না, ও গেছে ওর চাচার বাড়িতে, ওদের কম্পিউটার আছে। কম্পিউটারে গেম খেলতে গেছে। বাবুর একটা কম্পিউটারের এত শখ, অথচ এটাই দিতে পারছি না। ঘরে একটা কম্পিউটার থাকলে কত জ্ঞান হয়। ভাইয়া, একটু চেষ্টা করে দেখো তো লোনে কম্পিউটার কেনা যায় কিনা। মাসে মাসে লোন পরিশোধ করে দেব। আমার তো এরকম পরিচিত কেউ নেই। তারপরেও একে ওকে জিজ্ঞেস করে দেখো। আমি তো আর তোমাকে কিনে দিতে বলছি না। মানুষের কাছ থেকে চেয়ে চিনতে উপহার নেওয়া আমার স্বভাবের মধ্যে নেই। রহমান সাহেব বাড়ি ফিরলেন কাক ভেজা হয়ে। বাস থেকে অনেকটা পথ বৃষ্টিতে হাঁটতে হয়েছে। রিক্সা ছিল। 5 টাকার ভাড়ার জায়গায় সব রিক্সায় চাচ্ছে 15 টাকা। একজন চাইল 20 টাকা। তিনি বৃষ্টিতে ভিজেই রওনা হলেন। আষাঢ় মাসের বৃষ্টিতে ঠান্ডা লাগে না। শ্রাবণ মাসের বৃষ্টিতে গায়ে কাঁপন ধরে যায়।
বাড়ির কাছাকাছি এসেই তার মনে হলো জ্বর এসে যাচ্ছে। দাঁতে দাঁত লেগে যাচ্ছে ঠক ঠক করে। খুব খিদেও পেয়েছে। ইলিশ মাছ গরম গরম ভেজে দিলে এক গামলা ভাত খেয়ে ফেলা যেত। বাড়িতে কেউ নেই। কাজের বুয়া জৈতরীর মা আয়োজন করে টিভি দেখছে। সামনে পানের বাটা। রহমান সাহেব জৈতরীর মা বলল, খালুজান, বাড়িতে কেউ নাই। রহমান সাহেব বললেন, আচ্ছা। তারা হেই সন্ধ্যাকালে গেছে। অহন রাত বাজে 10টা। টিভির খবরও শেষ। রহমান সাহেব আবার বললেন, আচ্ছা। বাড়িতে কেউ নেই শুনে তিনি শান্তি বোধ করছেন। তাকে কৈফিয়ত দিতে হবে না। কেউ কঠিন গলায় জানতে চাইবে না বাড়ি ফিরতে এত রাত হলো কেন, বৃষ্টিতে ভেজার দরকার পড়লো কেন। জৈতরীর মা, আজ রান্না কি? ডিমের সালন, কুমড়া ভাজি, ডাইল। ভাত দিয়ে দাও, আমি গোসল করে আসি। পায়ে নোংরা পানি লেগেছে। গরম পানি দিব খালুজান? চুলাতে গরম পানি আছে। আচ্ছা দাও। আম্মার জন্য চিন্তা লাগছে খালুজান। সন্ধ্যাকালে গেছে, অহন বাজে 10টা। দেশের অবস্থা ভালো না। রহমান সাহেব কিছু বললেন না। তোয়ালে হাতে বাথরুমের দিকে রওনা হলেন। স্ত্রী কন্যাদের জন্য তার কেন যেন কোনো দুশ্চিন্তা হচ্ছে না। এটা ভেবে সামান্য চিন্তিত বোধ করলেন। তার ইচ্ছে করছে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়তে। বৃষ্টির রাতে ঘুমটা আরামের হবে। যদিও ঘুমোনো ঠিক হবে না। ওদের ফিরে না আসা পর্যন্ত জেগে থাকতেই হবে। রহমান সাহেব গরম পানি দিয়ে আরাম করে গোসল করলেন। ভাতও খেলেন আরাম করে। তার পকেটে রাখা সিগারেটের প্যাকেটটা ভিজে তেনা তেনা হয়ে গেছে। জৈতরীর মা চুলার পাশে রেখে সেই তেনা তেনা সিগারেটও ঠিক করে ফেলল। তিনি আরাম করে সিগারেট ধরালেন। তার নিজেকে একজন সুখী মানুষ বলে মনে লাগলো। জর্দা দিয়ে একটা পান খেতে পারলে ভালো হতো। অফিসে দুপুরের খাবার পর সবসময় একটা করে পান খান, কিন্তু এ বাড়িতে পান খাওয়া নিষেধ। শায়লা পান চাবানো দেখতেই পারে না। এ বাড়িতে শুধু জৈতরীর মার পান খাওয়ার অনুমতি আছে। খালুজান, আপনার টেলিফোন। ছোট আবার টেলিফোন করেছে। রহমান সাহেব ভয়ে ভয়ে টেলিফোন ধরতে গেলেন। বাড়ির কেউ টেলিফোন করেছে শুনলেই তার ভয় ভয় লাগে। নিজেকে অপরাধী অপরাধী মনে হয়। যেন টেলিফোনের তার কাছে কেউ কৈফিয়ত চাইবে। হ্যালো বাবা। হ্যাঁ, আমরা বাইরে খেতে এসেছিলাম। সেখান থেকে বড় খালার বাসায় গিয়েছি। বড় খালা ছাড়ছে না। আমরা রাতে এখানেই থেকে যাব। আচ্ছা। আপার বিয়ে ঠিক হয়ে গেছে। তারিখও হয়ে গেছে। সেপ্টেম্বরের 7 তারিখ, শুক্রবার। আচ্ছা। আমরা ভেবেছিলাম ওরা বোধহয় নো করে দেবে। তুমি কি ভেবেছিলে? ইয়েস না নো? বিয়ের কথাবার্তা আলাপ আলোচনায় কিছুই রহমান সাহেব জানে না। তারপরও বললেন, ইয়েস ভেবেছিলাম। আমিও ইয়েস ভেবেছিলাম। আপাকে কেউ দেখবে আর পছন্দ করবে না, এমনটা হতেই পারে না। বাবা, তুমি মার সঙ্গে কথা বলো। সায়রা গম্ভীর গলায় বললেন, তুমি কখন বাসায় এসেছো? রহমান সাহেব মিনমিন করে বললেন, আজ একটু দেরি হয়েছে। এটা তো নতুন কিছু না। দেরি তো রোজই হচ্ছে। চিত্রা তার স্কলারশিপের টাকায় আজ আমাদেরকে খাওয়ালো। তোমাকেও নিয়ে যেতে চাচ্ছিল। তুমি তো রাত 10টার আগে বাসায়ই ফেরো না। কোথায় কোথায় ঘুরে বেড়াও কে জানে। ভাত খেয়েছো? হুম। দরজা ভালো করে বন্ধ করে ঘুমোবে। রান্নাঘরে গিয়ে দেখবে গ্যাসের চুলা বন্ধ করা আছে কিনা। আচ্ছা। মাছের চৌবাচ্চা সিগারেটের টুকরো ফেলবে না। আচ্ছা। প্রতিদিন না করি তারপরেও তো ফেলো। আজ ফেলবো না। চিত্রার বিয়ে তো ঠিক হয়ে গেল। এই বৃহস্পতিবারে এঙ্গেজমেন্ট। দয়া করে বাসায় থেকো। ওই দিন আবার ভাই বোনদের বাসায় রওনা হইও না। তোমার একমাত্র কাজই তো আত্মীয় স্বজনদের বাড়িতে বাড়িতে ফকিরের মতো ঘুরে বেড়ানো। চিত্রার এঙ্গেজমেন্টের দিন তুমি অফিসে 2-1 কলিগকে বলতে চাইলে বলতে পারো। তাই বলে অফিস শুদ্ধ সবাইকে নিয়ে এসো না। আচ্ছা। টেলিফোন রাখলাম। চিত্রাকে কিছু বলবে? না, থাক। মেয়েকে অভিনন্দন দাও। ধরো, আমি চিত্রাকে দিচ্ছি। রহমান সাহেব অনেকক্ষণ টেলিফোন ধরে বসে রইলেন। চিত্রা বোধহয় দূরে কোথাও ছিল। রহমান সাহেব কিছুতেই ঠিক করতে পারলেন না মেয়েকে কি বলবেন। চিত্রা, তোমাকে বিয়ে ঠিক হবার অভিনন্দন। এ ধরনের কথা কি মেয়েকে বলা যায়? এ তো মহা বিপদ। হ্যালো বাবা। হ্যাঁ। তোমার একটা চাইনিজ পাওনা রইল। একদিন শুধু তুমি আর আমি চাইনিজ খেয়ে আসবো। কবে? তুমি যেদিন বলবে সেদিন। তুমি যদি আগামীকাল যেতে চাও আগামীকালই নিয়ে যাব। যাবে আগামীকাল? আচ্ছা। টেলিফোন রাখি বাবা। আর কিছু বলবে? না। যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা।
রহমান সাহেবের খুব আনন্দ লাগছে। জ্বর ভাব পুরোপুরি চলে গেছে। জৈতরীর মা টেলিভিশন দেখছে। তার ইচ্ছা করছে জৈতরীর মার সঙ্গে বসে টিভি দেখতে। রহমান সাহেব বললেন, জৈতরীর মা, তোমার পানের বাটা থেকে একটা পান বানিয়ে দাও তো। আর শোনো, আগামীকাল রাতে আমার জন্য কিছু রান্না করবে না। আমি বাইরে খাবো। আমার দাওয়াত আছে। যে আচ্ছা। পানের জর্দা দিমু? হ্যাঁ দাও, তবে বেশি দিও না। তিনি পান খেলেন, পানের সঙ্গে সিগারেট খেলেন। জৈতরীর মার সঙ্গে গানের অনুষ্ঠান দেখলেন। ঘুমোতে যাওয়ার আগে দরজা বন্ধ করতে গিয়ে দেখেন বৃষ্টি থেমে গেছে। মেঘের ফাঁকে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ভেজা বাগান বিলাসের পাতা চকচক করছে। মনে হচ্ছে চাঁদের আলো আঠার মতো গাছের গায়ে লেগে গেছে। মাছের চৌবাচ্চার পাশে কে যেন বসে আছে, সিগারেট টানছে। সিগারেটের আগুন উঠছে নামছে। তার দিকে পেছন দিকে বসেছে বলে তিনি মুখ দেখতে পাচ্ছেন না। রহমান সাহেব দরজা খুলে বাইরে বের হয়ে এলেন। চৌবাচ্চার পাশে দাঁড়ানো মানুষটা তার পায়ের শব্দ পেয়েই চমকে উঠে দাঁড়ালো। কে? চাচাজি, আমি মজনু। ও আচ্ছা, তুমি কি করছো? কিছু করছি না চাচাজি। রহমান সাহেব মানুষটাকে চিনতে পারছে না, তবুও পরিচিত মানুষের মতো কথা চালিয়ে যাচ্ছেন। তার ধারণা কিছুক্ষণের মধ্যেই তিনি চিনতে পারবেন। তার এই সমস্যা আগে ছিল না, কিছুদিন হলো হচ্ছে। পরিচিত মানুষেরাও চিনতে সময় লাগে, তবে শেষ পর্যন্ত চিনতে পারেন। ছেলেটাকে এখন চিনলেন। ভাড়াটে নিজাম সাহেবের চাচাতো ভাই। তাদের সঙ্গেই থাকে। বছর ২ আগে চাকরির খোঁজে এসেছিল। চাকরি হয়নি। সে এই বাড়িতেই আছে। নিজাম সাহেবের যাবতীয় কাজকর্ম করে দেয়। বাজার করা, ইলেকট্রিসিটি বিল দেওয়া, ঘর মুছে দেওয়া, সব কাজেই সে পারদর্শী। রোজই যে ছেলের সঙ্গে দেখা হয় তাকে চিনতে না পারায় রহমান সাহেবের খুবই অবাক লাগলো। তুমি একটু আগে সিগারেট খাচ্ছিলে না? মজনু জবাব দিল না, মাথা নিচু করে রইল। রহমান সাহেব আনন্দিত গলায় বললেন, জ্বলন্ত সিগারেটের টুকরোটা তুমিই চৌবাচ্চায় ফেলেছ, তাই না? জি। একটা রহস্যভেদ হলো বুঝলে বাবা। চিত্রার মার ধারণা আমি এই চৌবাচ্চায় সিগারেট ফেলতাম, অথচ আমি ফেলতাম না। রোজ সকালে সিগারেটের টুকরো দেখা যেত। তখন আমি ভাবতাম, জানো, আমি ভাবতাম আমি সিগারেটের টুকরো ফেলে ভুলে যাই। ইদানিং আমার ভুলে যাওয়ার রোগ হয়েছে। শুরুতে তুমি যে কথাবার্তা বলেছিলে আমি তোমাকে চিনতেই পারছিলাম না। তুমি বললে না তোমার নাম মজনু, আমি ভাবছিলাম কোন মজনু। বাবা, তুমি কি খাওয়া দাওয়া করেছো? মজনু চুপ করে রইল। রাত ১২টার মতো বাজে। এখনো না খেয়ে আছো? যাও, শুয়ে পড়ো। মজনু নিচু গলায় বলল, ভাত খাবো না চাচাজি। খাবে না কেন? ভাইজানের বাসায় যেতে ভয় লাগছে। কেন? ভাইজান ৩,৫০০ টাকা দিয়ে আমাকে দিয়েছিল এক জায়গায় পাঠাতে। টাকাটা হাইজ্যাকাররা নিয়ে গেছে। ওনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। উনি বিশ্বাস করবেন না। উনি ভাববেন টাকাটা আমি মেরে দিয়েছি। তা মনে করবেন কেন? চাচাজি, আমি খুবই গরিব, কিন্তু এইসব কাজ আমি করি না। বিশ্বাস না করলে না করবে, তাই বলে ভাত না খেয়ে থাকবে নাকি? যাও, সব খুলে বলো। তারপর খাওয়া দাওয়া করো। তোমাকে তো আর না খাইয়ে রাখবে না। আচ্ছা যাই। এমন খিদা লেগেছে চাচাজি, খিদার চোটে মাথায় বেদনা শুরু হয়েছে। চাচাজি, আমার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই দোয়া করব, অবশ্যই। আমার জন্য একটা চাকরিরও চেষ্টা করে দেখবেন চাচাজি। আমি ইন্টারমিডিয়েট পাস। ১০ নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পাইনি। এসএসসিতে ফার্স্ট ডিভিশন ছিল। জেনারেল ম্যাথে লেটার মার্ক ছিল। যে কোনো চাকরি করতে পারবো চাচাজি। পিয়নের চাকরি, দারোয়ানের চাকরি, ক্লাস 2-3 ছাত্রদের প্রাইভেটও পড়াতে পারবো। একটু চেষ্টা করবেন চাচাজি। খুবই কষ্টে আছি। আমি চেষ্টা নিব। যাও, খেতে যাও। তোমাদের বাসায় রান্না কি? গরুর মাংস। দুপুরে গরুর মাংস এনেছিলাম। এরা দুপুরে যা রাঁধে সেটা রাতে খায়। রাতে ভাত ছাড়া আর কিছু রান্না হয় না। দুপুরে যদি ডাল শেষ হয়ে যায়, রাতে আর ডাল রাঁধবে না। আমি ডাল ছাড়া খেতে পারি না। রহমান সাহেব আগ্রহের সঙ্গে বললেন, আমিও পারি না। আগে সব তরকারির সঙ্গে ডাল খেতাম। চিত্রার মা বলতো, সবকিছুর সঙ্গে ডাল মেশালে তরকারির স্বাদ কিভাবে পাবে। এখন সবার শেষে ডাল খাই। অভ্যেস হয়ে গেছে। মানুষ অভ্যাসের দাস। চাচাজি, আমি যাই। যাও, কোনো দুশ্চিন্তা করো না।
আমার চাকরির ব্যাপারে এটা একটু মাথায় রাখবেন চাচাজি। অবশ্যই মাথায় রাখবো। রহমান সাহেবের ঘুম চটে গেছে। তিনি আরো কিছুক্ষণ বারান্দায় হাঁটাহাঁটি করলেন। মজনুর সমস্যার সমাধান হয়েছে কিনা এটা না জেনে ঘুমোতে যেতেও পারছেন না। বেচারা ডাল ছাড়া খেতে পারে না। ওদের বাড়িতে আবার রাতে রান্না হয় না। দুপুরের ডাল আছে কিনা কে জানে? তার বাড়িতে ডাল আছে। একবারই ডাল পাঠিয়ে দিতে পারলে ভালো হতো। তিনি চৌবাচ্চার পাশে বসে সিগারেট ধরালেন। শায়লা আজ চৌবাচ্চার মাছে জারে বলতে ভুলে গেছেন। মাছগুলো মনের আনন্দে ছোটাছুটি করছে। বৃষ্টির পানি পেয়ে তাদের বোধহয় ভালো লাগছে। চৌবাচ্চায় তাদের প্রতিবিম্ব চট করে চোখে পড়ে না। মাথা এদিক ওদিক করতে হয়। রহমান সাহেবের মাথা এদিক ওদিক করে চাঁদ দেখতে লাগলেন। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। বড় একটা মাছ পানির ভেতর থেকে মুখ বের করে খুব ক্ষীণ কণ্ঠে বলে উঠল, কিন্তু স্পষ্ট গলায়, আজ আমাদের খাবার দেওয়া হয়নি। রহমান সাহেবের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। ঘটনা কি? মাছ কেন মানুষের মতো কথা বলবে? তার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? মাথা খারাপ হয়ে গেলে তো সর্বনাশ, চাকরি চলে যাবে। এরা তাকে কোনো পাগলা গারদে ভর্তি করিয়ে দিয়ে আসবে। পাগলদের সঙ্গে থেকে থেকে তার মাথা আরো খারাপ হয়ে যাবে। তিনি চৌবাচ্চার দিকে আবারও তাকালেন। বড় মাছটা মুখ বের করে ঠোঁট নাড়ছে, তবে তখন এখন আর কোনো কথা শোনা যাচ্ছে না। শুধু বিজ শব্দ হচ্ছে। রহমান সাহেব বিড়বিড় করে বললেন, আল্লাহ রহম করো, রহম করো।